দর্শক স্বাগত। 7 দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থাৎ সপ্তাহের শেষ কর্মদিবসের সন্ধ্যায় আমরা এই সপ্তাহের বড় এবং আলোচিত খবরগুলো নিয়ে কথা বলতে চাই। এই সপ্তাহের সবচেয়ে বড় খবর বা দুটি বড় শব্দ আয়নাঘর এবং ডেভিল হান্ট। গতকালকে আয়নাঘর এটি জাতির সামনে উন্মোচিত হয়েছে। প্রধান উপদেষ্টা কয়েকজন বিদেশি সাংবাদিক এবং ভুক্তভোগীদের নিয়ে পরিদর্শন করেছেন এবং তার আগে শুরু হয়েছে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট। এর বাইরে আরও কিছু বড় খবর আছে, আমরা একটু এক নজরে দেখি এই সপ্তাহ জুড়ে কি কি হলো। আওয়ামী লীগ দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে বললেন প্রধান উপদেষ্টা। বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম, অভিযোগ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনা সহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে 3-4টি মামলার রায় অক্টোবরে, জানালেন আসিফ নজরুল। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসকরা পরামর্শ দিলেই দেশে ফিরবেন, জানালেন ডাক্তার জাহিদ। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বললেন বিএনপি মহাসচিব। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে দেশব্যাপী বিএনপির সভা সমাবেশ শুরু, চলবে 10 দিন। টিআইয়ের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবনতি। বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের বই নিয়ে অমর 21 বইমেলার একটি স্টলে হট্টগোল, বিশৃঙ্খলা। দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ সরকারের। আক্রমণের প্রতিবাদ জানিয়ে 205 নাগরিকের বিবৃতি। জিডিপি প্রবৃদ্ধি নয়, দেশের বর্তমান পরিস্থিতিতে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দিতে চায় বাংলাদেশ ব্যাংক। অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা। বাজারে বোতলজাত সয়াবিন তেল উধাও। রোজার আগে আরেক দফা দাম বাড়ানোর জন্যই এই প্রচেষ্টা, বলছেন ভোক্তারা। দর্শক, এই ছিল এই সপ্তাহের মোটামুটি বড় খবর। এখান থেকে কয়েকটি নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক কাজী আজিজুল ইসলাম। এই সপ্তাহের বড় খবর যদিও ডেভিল হান্ট, আয়নাঘর, কিন্তু আমরা আজকে একটু ফোকাস করতে চাইব অর্থনীতিতে। তার আগে শুরুতে যেটি জানতে চাই যে ডেভিল হান্ট ডেভিল হান্ট হচ্ছে আসলে শয়তান ধরা পড়ছে। আসলে শয়তান ধরা পড়ার বিষয়টা তো নতুন না। আপনারা দেখেন যে এরশাদের সময় থেকেই, আমরা তখন কিশোর ছিলাম বা কৈশোর সদ্য পার হয়েছে, ওই সময় দেখা যায় যে যখনই সেনা সরকার আসতো নতুন বা অন্য গণতন্ত্রের নামে, এতদিন তো আসলে বাংলাদেশে গণতন্ত্রের নামে সরকার ছিল, যদিও 90-এর অভ্যুত্থানের পরে সরকারকে গণতন্ত্রের নামে সরকার বলা যায় না, কিন্তু তারাও পুরোপুরি দায়িত্ব পালন করতে পারেন নাই। এই সরকার বা যারা আসতো একটু খুব একটু সেন্সিটিভ সময়ে যখনই কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো, তারা কি বলতো, আমি বলবো আইওয়াস। সেই আইওয়াসের কারণে এই ধরনের কর্মসূচি সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সবাই যৌথ বাহিনী ইনক্লুড করে এটাকে হান্ট করতো। হান্টিং অফ হোয়াট? হোম। হান্টিং অফ হোম। হান্টিং অফ হোমের মধ্যে যে বিষয়টা ছিল, দেখেন যে আসলে পলিটিশিয়ানরা তো নিজেকে নিজে ইভিল তৈরি করে ফেলেছেন, তাই না? পলিটিশিয়ানরা আসলে আমাদেরকে সেভ করার কথা, বাংলাদেশকে অগ্রগতি করার কথা, ওনারা নিজেদেরকে ইভিল বানিয়ে ফেলেন। ক্ষমতা যখন তাদের কাছে যায় বা ক্ষমতার লোভ তাদেরকে ইভিল বানিয়ে ফেলে, সেই ইভিলদেরকে আবার এক পক্ষ যখন গিয়ে পতিত হয়, আরেক পক্ষ হান্ট করে, দেখায় পাবলিককে যে আমরা ইভিলদের হান্ট করেছি। সেই ইভিলের পরিচয় থেকে পলিটিশিয়ানরা বেরোতে পারলো না। তো এবারও বোধহয় আমার যে উত্তেজিত কর্মীরা, যারা পলিটিশিয়ান, যারা পতিত পলিটিশিয়ান, যারা পাপের শাস্তি পাচ্ছেন, তাদের উত্তেজনায় বা উস্কানিতে উত্তেজিত যে নেতা বা কর্মীরা, ওরা এক ধরনের ডেভিল পরিবেশই তৈরি করে ফেলেছিলেন। তো এইটাই মনে হয় মূল উদ্দেশ্য। এখন হান্টিং করছেন। এখন এই হান্টিংটা যাতে আইওয়াশ না হয়, সেটা চ্যালেঞ্জ এই সরকারের। কারণ এই সরকার কিন্তু গণ অভ্যুত্থানের একটা সরকার, একটু স্বাভাবিক এক পক্ষ গেছে আরেক পক্ষ আসছে তা কিন্তু না।
বা ওই 111-এর মতো না, মানে সরাসরি ওনাদের রাজনৈতিক প্রতিপক্ষ থাকার কথা না, রাজনৈতিক প্রতিপক্ষ থাকার কথা না, কিন্তু প্রশ্নের বাইরে কিন্তু যেতে পারছেন না। তো আমার কাছে মনে হয় যে ডেভিল হান্ট সেটা উত্তেজিত বা উস্কানি পাওয়া নেতাকর্মীদের ইয়ে হোক, যেটা হোক, সেটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, জনগণের বিরুদ্ধে যাতে না যায়, মানে রাজনৈতিক সাধারণ কর্মীর নির্যাতনের বিষয় না যায়। সবচেয়ে বড় কথা আমি বলবো যে আমাদের সেনাবাহিনী, আমাদের বিজেপি, আমাদের পুলিশ বা আমাদের যারা আছেন মানে সাংকের বাহিনী, তাদেরকে যাতে প্রশ্নবিদ্ধ করা না হয়, কারণ তারা কিন্তু আপনাদের কোনো ভুলের দায় কাঁধে নেওয়ার উচিত নয়। আজকে দেখছেন যে এটার দায় কাঁধে নিলে কি হয়। আজকে বাংলাদেশে যে পুলিশ মারা গিয়েছিল সেই গণঅভ্যুত্থানে, কার দায় নিয়েছে তারা? মিসগাইডেড বাই, মিসইউজড বাই দ্য পলিটিশিয়ানস, দ্য গভর্নমেন্ট। তারপরে কত পুলিশ যে কালকেও দেখেন জাতিসংঘের ইয়েতে আসছে যে 44 জন পুলিশ মারা গেছে বা আরও কিছু যেতে পারে। আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। অবশ্যই কেন তারা গুলি করতে গিয়েছিল মানুষকে, তারা মানুষের শত্রু হয়ে গিয়েছিল, তারা গণতন্ত্রের শত্রু হয়ে গিয়েছিল, তারা একটা ক্ষমতার রক্ষক হয়ে গিয়েছিল, যার ফলে জনগণের রোষ গিয়ে পড়েছে, ভাই ভাইকে মেরেছে। এটা তো হতে পারে না। তারা মেরেছে ছাত্র জনতাকে বা মারার টুল হিসাবে ব্যবহার হয়েছে। তারপরে তারা কি নৃশংসভাবে দেখেন উত্তেজনায় হলো, যে সেটা যাতে না হয়। আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, র্যাব বা র্যাব তো প্রশ্নবিদ্ধ অলরেডি। এবং আপনি বলছেন যে যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই সংকট আপনার মনে হয় কেন, যে যাতে করে কোনো একটি গোষ্ঠী বা দলকেই শুধু টার্গেট করা না হয়, ব্যাপারটা এরকম? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো প্রথম শর্ত, কোনো একটা গোষ্ঠী বা দলকে যাতে টার্গেট না করা হয়। আপনার মনে করেন যে হিটলার, হ্যাঁ, যখন তারা মানে তাদের যে নাজি দল ছিল তারাও তো নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারপরে হিটলার বা নাজি নিধন করতে গিয়ে পুরো জার্মানিকে কি শেষ করে দিয়েছে সবাই? না, সেটা যদি হইতো তাহলে কিন্তু জার্মানি পরে সেই জার্মানি হয় না। তা আমাদের কথা হলো আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জন্মের সাথেও তাদের অবদান আছে বা জড়িত ছিল। সেই সরকার, সেই দল মানে মিসগাইডেড বা ক্ষমতার অতি চর্চা বা ক্ষমতার অপব্যবহার করে যে কোন পর্যায়ে যেতে পারে, সেটা কিন্তু দৃষ্টান্ত হয়ে গেছে বাংলাদেশের অন্য সব রাজনীতিকের জন্য, সারা বিশ্বের জন্য। হ্যাঁ, তাদের হয়তো পাপ করেছে, প্রায়শ্চিত্ত করছে, আর করবে। আমি জানি না তারা কিভাবে বেরিয়ে আসবে, সেটা তাদের বিষয় বা জনগণ বের করে নিয়ে। কিন্তু এটার নামে যেন পুরো বাংলাদেশ আবার মানে আরেকটা সংকটের দিকে আমরা না যাই। জি, আরেকটা সংকটের দিকে যেন আমরা না যাই। অবশ্যই, কারণ বাংলাদেশ বোধহয় আর বেশি সংকট মানে সইতে পারবে না আমার কাছে মনে হয়। কারণ আমরা যেই ক্রাইসিসে পড়েছি, আপনি দেখেন যে আমার তো মাঝে মাঝে মনে হয়, সেদিন আমি এক বন্ধু আলোচনা শুনছিলাম যে বোধহয় আমরা 1905 সনের পরে, বঙ্গভঙ্গের পরে বোধহয় সবচেয়ে বড় ক্রাইসিসে পড়েছি, তাই না? কারণ মাঝে দিয়ে আমাদের ধর্ম ব্যবহার করে, ধর্মের নামে বিভাজন অনেক হলো, যেটা এখনো চলছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ হচ্ছে বাঙালি জাতি, বাংলাভাষী জাতি, বাঙালি সংস্কৃতির যে জাতি, সেই জাতির একমাত্র রাষ্ট্র, প্রথম রাষ্ট্র। যেই জাতি আপনার রক্ত দিয়ে ভাষা অধিষ্ঠিত করেছে, সারা বিশ্ব তাকে সেলিউট করছে যে মায়ের ভাষা প্রতিষ্ঠিত করেছে তোমরা রক্ত দিয়ে, তোমরা খুবই শ্রদ্ধাশীল মানে পূজনীয় জাতি, তারা সেই সম্মান দিয়েছে। সেই জাতি যখন রাজনীতির অপচর্চা করে, অপসংস্কৃতির রাজনীতিতে পড়ে আমরা যাতে মানে শেষ না হয়ে যাই। অনেক সময় আমি হয়তো ইকোনমিক এডিটর হিসেবে অনেকে বলেন যে ইকোনমির কথা জানতে চান। নো, politics is behind everything. Right. If politics is right, economic will not be right. রাজনীতি ঠিক না থাকলে অর্থনীতি ঠিক থাকবে না। রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করে, ইভেন সংস্কৃতি নিয়ন্ত্রণ এবং সবকিছুর বেজ মানে রাজনীতি এবং সমাজ থেকে এসছে রাজনীতি। মানুষ প্রথমে কপল হলো, সেটা মানে সৃষ্টিকর্তার ইচ্ছা, তারপরে হয় পরিবার হলো সমাজ থেকে রাষ্ট্র এবং রাজনীতি এসছে, তাই না? আমরা আবার ডেভিল হান্টে ফিরে, ধরেন এই যে গাজীপুরের যে মানে যেই অপারেশনটা চলছে, শুরু হলো গাজীপুরের একটি বিশেষ পরিস্থিতিতে। আমরা গাজীপুর থেকে একটু সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বোধহয় সাংবাদিক আবু সাঈদ। এই যে অপারেশন ডেভিল হান্ট চলছে, এটি শুরু হলো মূলত গাজীপুরের একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, ওনার বাড়িতে আক্রমণ, তারপরে আবার পাল্টা আক্রমণ, ওখানে বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলা হলো, একজন কালকে মারাও গেলেন আহতদের মধ্যে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তো অভিযানটি শুরু হলো। তো তার মানে কি, টোটাল অপারেশনের চোখ বা ফোকাস হচ্ছে আসলে গাজীপুরের এখন অবস্থাটা কি? এই যে অভিযানের প্রায় 4-5 দিন হয়ে গেল, অভিযানের পরে গাজীপুরের পরিস্থিতি কেমন? জি, গাজীপুরের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বললেও চলে। কেননা গাজীপুরে এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে আজকে 23 জন সহ 332 জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত সবাই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।
ঊর্ধ্বতন বা সিনিয়র পর্যায়ে কোনো নেতাকর্মী এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। যারাই গ্রেফতার হয়েছে তারা সকলেই আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। আমরা যেমনটি দেখেছি অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে গাজীপুর থেকে। অপারেশন ডেভিল হান্টের সূত্রপাত মূল কেন্দ্রবিন্দু এখানে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি পর্যায়ে কিংবা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পর্যায়ে কোনো নেতাকর্মী এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। যারা গ্রেফতার হয়েছে সবাই হচ্ছে সাধারণ নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা। অপারেশন ডেভিল হান্টে ভিন্ন দলের কোনো নেতাকর্মী গ্রেফতার না হয় বা অন্য অপরাধীরা গ্রেফতার না হয়, অপারেশন ডেভিল হান্ট নিয়ে অনেকটা প্রশ্ন রয়েছে জনমনে। আচ্ছা, গাজীপুরে আপনি যেমনটি জানেন যে আকম মোজাম্মেল হকের বাসায় ছাত্র জনতা যে হামলা চালাতে গিয়েছিল এবং আওয়ামী লীগপন্থীরা যে ডাকাত সন্দেহে তাদের গণপিটুনি দিয়েছিল, সেই ঘটনায় কিন্তু 20 জন ছাত্র গুরুতর আহত হয়েছিল। তাদের মাঝে 14 জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল। সেই 14 জনের মাঝে গতকাল কিন্তু আবুল কাশেম নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছিল। এখন শনিবার তারপর পরের দিন অর্থাৎ মোজাম্মেল হকের বাসায় হামলার পরের দিন শনিবার সন্ধ্যায় যে ছাত্রদের উপর গুলিবর্ষণ হয়েছিল, সেই অস্ত্র কিংবা যারা গুলি করেছিল তাদের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। আবু সাইদ, একটা বিষয়, এই যে অপারেশনে শুধু তো মানে এই ডেভিলদেরকে ধরা না, যেমন সরকারের একটা বড় উদ্দেশ্য হচ্ছে অস্ত্রগুলো উদ্ধার করা, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের সময়ে বিভিন্ন থানা লুটপাট হয়ে যে অস্ত্রগুলো মানে লুট হয়েছে সেগুলো উদ্ধার করাও একটা উদ্দেশ্য। তো গাজীপুরে কি এরকম অস্ত্র উদ্ধার হয়েছে, কিছু কোনো তথ্য আছে এই বিষয়ে? না, গাজীপুরে এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধারের সংবাদ আমরা পাইনি। অপারেশন ডেভিল হান্টে শুধু আওয়ামী লীগের নেতারাই গ্রেফতার হচ্ছে, কিন্তু কোনো অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি। গতকালকে আপনাদের ওখানে গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়েছিলেন একটা অনুষ্ঠানে, তো আপনারা নিশ্চয়ই এই চলমান অভিযান নিয়ে তাকেও প্রশ্ন করেছিলেন, মানে উনি কি বললেন, মানে এই টোটাল অভিযান নিয়ে উনি কি বলছেন আসলে? আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার সাথে সাংবাদিকদের কথা হয়েছে। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে অপারেশন ডেভিল হান্টে যে কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। তিনি আমাদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি, যেহেতু অভিযান পরিচালিত রয়েছে এখন পর্যন্ত। সামনে যে সকল অবৈধ অস্ত্র রয়েছে বা যে সকল অস্ত্র লুটপাট হয়েছে সেগুলো উদ্ধার হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জি, তা এখন সবশেষ প্রশ্ন আবু সাইদ, এই যে অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে কতটা আসলে? মানে সাধারণ মানুষের মধ্যে একটা ইনসিকিউরিটি ফিলিং তো ছিল, মানে এই অভিযান কি তাদেরকে একটু আশ্বস্ত করতে পারছে? না, আসলে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল। যেমনটি আমরা জেনেছি আজকে 23 জন সহ এখন পর্যন্ত 332 জন গ্রেফতার হয়েছে। তবে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হয় জনমনে স্বস্তি নেই বললেও চলে, আবার কিছুটা রয়েছে। যেমন আগে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট চালাতো, এখন কিন্তু তাদের অবর্তমানে নতুন আরেকটি রাজনৈতিক দল, তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং লুটপাটের সাথে জড়িত রয়েছে। এখন জনমনের স্বস্তির কথা যেটি অপারেশন ডেভিল হান্ট প্রতিটি উপজেলা যদি সমানভাবে পরিচালিত হতো তাহলে জনমনের স্বস্তি অনেকটা ফিরে আসো। এখন আমরা জনগণের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি আগের মতো রয়েছে, জনমনের স্বস্তির কোনো লক্ষণ আমরা দেখছি না। আবু সাইদ, অনেক ধন্যবাদ আপনাকে। সাইদ ভাই, আমরা বিরতিতে যাব, তার আগে আজিজ ভাই, যে এই অপারেশনের একটা বড় উদ্দেশ্য মানুষকে আশ্বস্ত করা, কারণ একটা 5ই আগস্টের পর থেকে তো এক ধরনের ভয়ের মধ্যে আমরা আছি সবাই, সেই ভয়ে কতটা কাটছে আসলে? ওই যে আপনার যে রিপোর্টার উনি বললেন যে জনগণ কিন্তু এখনো পুরোপুরি স্বস্তিতে আসে না। কারণটা হচ্ছে যে পুরনো ডেভিল বা যে ডেভিলরা মানে রাজনীতির ক্ষমতা হারিয়ে মানে সন্ত্রাস তৈরি করেছে বলে তারা চিহ্নিত করেছেন এবং ওনাদেরকে দমন করতে গিয়েছেন, নতুন ডেভিলও তো আসছে, নতুন শক্তি পাওয়া ডেভিল। আমি ডেভিল বলবো না, তাদের ভালো হওয়া উচিত। তাদের সর্বোচ্চ নেতৃত্ব আমি দেখছি ভালো ভালো কথা বলছেন এবং ভালো কিছু চাইছেনও, কিন্তু আসলে ফিল্ড পর্যায়ে কেন মানে এই নতুন শক্তি তাদেরকে আবার ডেভিল ইমপ্রেশন তৈরি করছে, এইটা মনে হয় যে বাংলাদেশে যারা ওই নতুন দল নতুন শক্তি এদের আছেন তো ওনাদেরকে ভাবতে হবে, অবশ্যই ভাবতে হবে। কারণ আপনার আওয়ামী লীগ চলে গেছে, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, রাহাজানি, গণতন্ত্র হত্যা, অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, আমরাও দিয়েছি, আমরা মেনেছি। কিন্তু কথা হলো নতুন কাউকে তো বাংলাদেশে মেনে নিবে না। আবার নতুন করে যদি আরেকটা আওয়ামী লীগ, আরেকটা মানে কি বলবো যে নষ্ট হয়ে যা আওয়ামী লীগের মতো আরেকটা দল বাংলাদেশ বইতে পারবে না, ডেফিনেটলি এটার রিপারকেশন হবে। এই
চেতনা এবং এই সচেতনতা যাতে এই দলের নেতাদের থাকে। এই দল আমি বলবো না, দুইটা দলের নাম শোনা যাচ্ছে যারা ক্ষমতা নিয়ে বেশ ইয়েতে আছে। হ্যাঁ, এই দুইটা দল মানে একটা বড় দল, একটা ছোট দল, আপনি জানেন। হ্যাঁ, যে যারা মানে রাজনীতির মেইন স্ট্রিমে আছে এবং ক্ষমতার নির্বাচনে যাওয়ার যে প্রস্তুতি করছে, তাদের দুইজনের নামে কিন্তু অভিযোগ আছে। এবং ওনাদের নেতৃত্বকে ভাবতে হবে যে বাংলাদেশকে তারা কি দেবে। শুধু ক্ষমতার চেয়ার বদল হবে বা ওনারা চলে গেছেন এখন আমরা ইয়ে করব, আপনার বুঝতে হবে যে আওয়ামী লীগ যদি ডেভিলও হয়ে থাকে, তা আওয়ামী লীগের মধ্যে ডেভিল হতে কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে দিবে না। রাইট, বা আসলেই জানি তত বড় ডেভিল হতে পারবেন কিনা সেটা ব্যাপার আছে। কারণ অনেক বড় সংগঠনের দল ছিল, অনেক বড় নেতৃত্ব ছিল, ওদের কিছু ভালো জিনিসও ছিল। সর্বোচ্চ নেতৃত্বের আপনি মনে করেন ব্যবস্থাপনা, সাহস বা সক্রিয়তা, এটা অবশ্যই প্রশংসনীয়। তারপরেও গণতন্ত্র হত্যা মানে দাবরানি বা মানুষকে যে মানে স্বাধীনতাহীন করে রাখা বা মানুষকে মানে সব কিছু মানে একটা দলীয়করণ করে ফেলার যেই টেন্ডেন্সি, এটার যে সিরিয়াস উত্তর বাংলাদেশের মানুষ দিয়েছে, অন্যদেরকে আমার মনে হয় যে সতর্ক থাকা উচিত। আপনারা ভেবেন না যে এটা এত সহজ বিষয়। একটা বিরতি নেব, ফিরে এসে আমরা একটু অর্থনীতির অবস্থাটা নিয়ে কথা বলতে চাইবো, যেটি আপনার মূলত ইস্যু। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলে একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আমরা সপ্তাহের আলোচিত খবরগুলো নিয়ে কথা বলছি। স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক কাজী আজিজুল ইসলাম। আজিজ ভাই, বিরতির আগে আমরা ছিলাম ডেভিল হান্টে। একটু অর্থনীতিতে ফিরি। 5ই আগস্টের পর থেকে দেশের মধ্যে যে ধরনের মানে এক ধরনের বিশৃঙ্খলা, তার সরাসরি ইম্প্যাক্ট পড়ছে আসলে অর্থনীতিতে। ব্যবসায়ীরা কিছুদিন আগেও বললেন যে তারা বিনিয়োগ নিয়ে চিন্তিত, এবং অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে নানা কারণেই। ধরেন অনেক ফ্যাক্টরির মালিক হয়তো পলাতক, তাদের মূল যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের মালিক হয়তো আগের সরকারের সুবিধাভোগীর কারণে বিপদগ্রস্ত, নানা কারণেই, কিন্তু ভিকটিম হচ্ছেন কি সাধারণ কর্মীরা। সব মিলিয়ে এই যে ইন্টারিম গভর্নমেন্টের 6 মাসে অর্থনীতির অবস্থাটা কি, আসলে কোন জায়গায় আছি? ইন্টারিম গভর্নমেন্টের 6 মাসের অর্থনীতি মানে বর্তমান পরিস্থিতি 6 মাস আমরা বলি, সেটা হচ্ছে যে এই সময় তো অর্থনীতি খুব ভালো থাকার কথাটা, এটাই তো স্বাভাবিক। একটু ফ্রেজাইল থাকবে বা একটু অনিশ্চিত অস্থিতিশীল থাকবে, এটা তো মানে খুব ভালো থাকা তো স্বাভাবিক না। মানে আপনার যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট আছে, একটা রাজনৈতিক সরকার নাই, বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে বড় অভ্যুত্থানের মধ্যে দিয়েছে, সব কিছু এখনো রিঅর্গানাইজ হয় নাই বা রিফর্মড হয় নাই, বা শক্তিশালী কোনো রাজনৈতিক সরকারও নাই। হ্যাঁ, তো এইটা তো সেনাবাহিনী, পুলিশ, আপনি যেমন ওনারা তো সাপোর্ট দিচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অস্বাভাবিক না হওয়ার জন্য দিচ্ছে। ওখানে আমরা সফল মনে করব। ওখানে খুব একটা যে বড় মানে প্রবলেম হয়ে গেছে তা না, কারণ আপনার এই ধরনের পরিস্থিতি আরও যা হতে পারতো সেটা অনেক খারাপ। কিন্তু আমরা তো শান্তি চেয়েছি, তাই না? আমরা তো ভালো চেয়েছি। ভালো চাওয়ার বিপরীতে এই পরিস্থিতি আমরা চাই না। এখন কথা হচ্ছে যে এখন একটা অস্থিতিশীল অবস্থা আছে, এই অবস্থা ডেফিনেটলি বিনিয়োগে ইম্প্যাক্ট করছে, অবশ্যই ইম্প্যাক্ট করছে। আমাদের আপনি সর্বশেষ ইয়েই দেখছিলেন, আমি একটু আগে ডেটাগুলো দেখছিলাম যে আমাদের যেই মানে গ্রোথ, জিডিপি গ্রোথ, এটা 3 বছরের সর্বনিম্ন নেমে আসছে। এটা অস্বাভাবিক আমি মনে করি না, মাইনাস হয় না, এটাই হচ্ছে আপনার মানে আশার বিষয়। কিন্তু এই আশা নিয়ে বসে থাকলে তো আপনাকে হতাশায় পড়তে হবে, আরো কমবে এই আশার। আপনি ঠিক আছে, এখন হতাশ সময়, হ্যাঁ, বা এখন ফ্রেজাইল, এখন আপনাকে কাজ করতে হবে। কাজ করলে আপনি 6 মাস পরে রেজাল্ট পাবেন, কিন্তু কাজ না করলে তো আপনার 6 মাস পর আরো মাইনাস হবেন। সরকার কাজ করছে, এখানে একটা বড় প্রশ্ন, ভেরি ক্রিটিক্যাল। সরকার কাজ করছে কিনা, সরকার কাজ করছে কি বা কাজ করতে পারছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এখন কাজ করলে তো রেজাল্টটা খুব প্লাস প্লাস দেখা যেত, কিন্তু রেজাল্টটা প্লাস প্লাস না। এই জন্য সরকারকে এখনও আপনি একদম ইয়েলো কার্ড দেখাতে পারেন, রেড কার্ড দেখানোর সময় আসে নাই। হ্যাঁ, কিন্তু কথা বলতে সতর্ক হওয়া উচিত, কারণ অনেক কিছু আজকে দেখেন যে এক্সপোর্ট মোটামুটি ভালো আছে। জানুয়ারিতে যদিও গত বছর কি করে ভালো থাকে যদি উৎপাদন কম হয়? আপনার হিউজ ডিমান্ড এখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপ এবং আমেরিকা এবং ইউরোপ, প্রধানত গার্মেন্ট এবং অন্যান্য গার্মেন্ট এবং লেদার প্রোডাক্টস, এভরিথিং ডিমান্ডটা হিউজ। আপনি এখন বাংলাদেশ যদি আপনি ভলিউম তৈরি করতে পারেন, ভালো প্রাইস নিতে পারেন, আপনার 30%, 40% গ্রোথ আপনি নিতে পারেন। কিন্তু আপনি তো ওই প্রোডাকশন তৈরি করতে পারছেন না। দেখেন যে প্রচুর ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, আপনি খুব ভাঙচুর দেখছেন, বা ওয়ার্কাররা খুব বেশি অবরোধ করছে না। কেন করছে? তারা অন্য ফ্যাক্টরিতে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কিংবা অনেক কিন্তু মানে রাস্তায় তো মোটামুটি প্রতিনিধি গাজীপুরে সাভারে নামছে, ফ্যাক্টরি নিয়ে সাভারে হয়তো বেক্সিম নিয়ে নেমেছে, বা মনে করেন কেয়ার মতো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, দারুণ ফ্যাক্টরি সেটা, মানে তুলা থেকে একদম ফ্যাশন পদ্ধতি বের হয়ে যাচ্ছে, ওনার অন্য স্ট্র্যাটেজির কারণে ফেল করেছে। কিন্তু যখন আপনি দিয়ে দিচ্ছেন, ওয়ার্কাররা সরে যাচ্ছে, সরে গিয়ে অনেক ওয়ার্কার আবার থাকছে না ইন্ডাস্ট্রিতে, থাকছে না। কারণটা হচ্ছে তারা বাংলাদেশের যে বেতন, আপনারা দেখেন এখনও আজকে আমরা বাংলাদেশে একজন ওয়ার্কার মিনিমাম $98 মাত্র,
ডলারের প্রাইস বাড়ার পরে 98 থেকে 99 ডলার হয়ে গেছে একজন গার্মেন্ট ওয়ার্কারের মিনিমাম ওয়েজ। কিন্তু পাকিস্তানের মতো দেশ, যেই 10টি একটি ফেইল স্টেট, একটা উজবুক রাষ্ট্র আমি মনে করো বাংলাদেশের তুলনায়, তারা 133 ডলার দেয়। মানে আপনার চেয়ে 35 ডলার বেশি পাচ্ছে একজন পাকিস্তানের গার্মেন্ট শ্রমিক। কেন? ইমাজিন, এই যে যারা উন্নয়নের গল্প আগে শুনিয়ে গেছেন বা এখন শোনানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে এটা মাথায় নিতে হবে যে একটা দেশে কয়টা কাচের বিল্ডিং হলো, কয়টা মার্সিডিজ গাড়ি রাস্তায় হাঁটলো, এটা দেশের উন্নতি বা সুখের চিত্র না। একটা দেশের সুখের চিত্র হচ্ছে যে লোয়ার ইকোনমিক ক্লাস, যারা কম আয়ের লোক, স্বল্প আয়ের লোক, তারা কিভাবে আছে, তারা কিভাবে বেঁচে আছে, সেটা হচ্ছে হ্যাপিনেস এবং গ্রোথের প্রকৃত নির্ধারক। মানে আপনি বাজারে গিয়ে যদি নিত্য প্রয়োজনীয় পণ্যটা কিনতে গিয়েও মন খারাপ হয়, তাহলে এই ঝা চকচকে বিল্ডিং দিয়ে তো আমার কোনো লাভ না। নেই। কারণটা হচ্ছে যে বাজারটা কেন, বাজারটা হয়তো যারা কোটিপতি তাদেরকে যে বাজার প্রবলেম নাকি, তাদের কাছে তো অনেক ধরনের বিনোদন, অনেক ধরনের কিছু উপভোগ করে, তারা তো টাকা ব্যয় করার সময় পায় না। হ্যাঁ, কিন্তু যেই মানুষটা লিমিটেড ইনকাম, যেই মানুষের স্বল্প ইনকাম, তার কাছে তো মানে ইনফ্লেশনটা ভেরি হাই। কারণ তার তো আনন্দ বলেন, তার মানে উপভোগ বলেন, ভোগ বলেন, সেটা তো খাদ্য, প্রধান এবং ব্যাপকতর অংশ খাদ্য। সেখানেই যদি সে প্রবলেমে পড়ে, তাহলে তার জীবনটা তো দোজক হয়ে যায়। এই বিষয়টা কিন্তু রাজনীতিক এবং সরকার মানে তাদেরকে বুঝতে হবে। এটা না বুঝে শুধু শুধু কাগজে কলমে আমরা দেখিয়ে দিলাম গ্রোথ হচ্ছে, অমুক হচ্ছে, ভালো আছি না। এটা নিত্য পণ্যের বাজারের এখন কি অবস্থা? ধরেন শীতকালীন সবজিটার এখন দাম বেশ কম, কিন্তু এর বাইরে বাকি প্রোডাক্টের কি অবস্থা? ধরেন চা। দেখেন, একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা হচ্ছে এবার শীতটা দারুণ শীত বাংলাদেশের এগ্রিকালচার। এবং ধরেন আজকে ফেব্রুয়ারির মাঝামাঝি, এখনো কিন্তু শীতের আমেজ আছে, শীতের কালকে ফাল্গুন শুরু হয়ে যাচ্ছে। শুধু ফাল্গুন শুরু হয়ে যাচ্ছে, আমরা তো মানে বডিলি ভালো আছি, কিন্তু মার্কেটের জন্য ভালো। কারণ এবার শীতে উৎপাদন দারুণ হয়েছে আপনার, এত আলু, সবজি, রবি শস্য খুবই ভালো হয়েছে। কারণ কোনো ধরনের ব্রেইন বা অন্য ডিসরাপশন হয় নাই। মানে যদি একটা আশঙ্কা ছিল যে আপনার এই শীত মৌসুমের আগে বন্যা হয়ে গিয়েছিল, অনেকে ভয় পেয়েছিল যে এই বন্যার ইম্প্যাক্ট পরের মৌসুমে পড়বে, কিন্তু আমরা দেখলাম যে তেমন পড়ে নাই। এখন এটা কিন্তু সাময়িক। আজকে পেরিশেবলের সাপ্লাই প্রচুর আসে, গিয়ে দেখেন যে রাস্তায় যে ক্যাপসিকাম বিক্রি হতো 300 টাকা 400 টাকা কেজি, 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, 80 টাকা কেজি আজকে আমি কিনেছি মানে সকালবেলা। হ্যাঁ, ক্যাপসিকাম গরিব মানুষের খাদ্য না, কিন্তু অন্যান্য সবজিও গরিব মানুষের খাদ্য, কিন্তু মানে বা জন্য প্রয়োজনীয়। কিন্তু এটা কয়দিন থাকবে? ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত পাবেন, এপ্রিল থেকে আবার এপ্রিল থেকে আপনার এই যে কোশনটা, এই সুবিধাটা আপনি পাবেন না। গ্রেইনসে একটু সমস্যা আছে। আমাদের মেইন স্ট্যাপল ফুড হচ্ছে রাইসের দাম আপনার এমন মৌসুমে বেড়েছে, এখনো বাড়তেছে। এখন মানুষ দেখেন যে বাংলাদেশের এত উন্নতির গল্প আমরা বলি বা এখনকার তারা তৈরি করতেছে, স্বপ্ন দেখাচ্ছে, সেই দেশে দীর্ঘ লাইন ধরে শ্রমিক না, সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষও দীর্ঘ লাইন ধরে চাল কিনছে। তাহলে আমার সম্মান থাকলে কোথায়? রাইট। সোশ্যাল মর্যাদা যদি না থাকে, তাহলে গণতন্ত্রের মানে তার কাছে কোনো মূল্য আছে? এবং আমার বাসা থেকে অফিসে আসার পথে 2-3টে স্পটে আমি দেখি প্রতিদিনই যে হ্যাঁ, এখন আপনি এটা কিভাবে ম্যানেজ করবেন? আপনার প্রাইস আবার বেশি দমিয়ে রাখবেন না, কিছু প্রাইস দমিয়ে না রেখে কিভাবে আপনি এই মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাসের মানুষের কাছে রাইস স্ট্যাপল পৌঁছে দেবেন, সেটা তো আপনার চ্যালেঞ্জ। আপনার আমলা সরকার এখনকার তাদের এটা ভাবতে হবে। শুধুমাত্র টেলিভিশনের সামনে বক্তৃতা দিলে তো এটা সমাধান না। অনেকদিন আগে একটা পত্রিকার হেডলাইন ছিল, ধানের দেশে ভাতের কষ্ট। মানে ধরেন কৃষি প্রধান দেশ, এখানে ধান আমাদের প্রধান উৎপাদন মানে প্রোডাক্ট, কিন্তু সেইখানে এসে যদি 70 টাকা দিয়ে চাল খেতে হয়, 60 টাকা চাল খেতে হয়, এটা তো আপনি যার কথা বলেন $98 যার ইনকাম, সে কিভাবে সার্ভাইভ করবে? আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন মোটা চালের দামও 50 টাকার নিচে যাওয়া উচিত না। কিন্তু উচিত না, তখন আবার কৃষক কিন্তু ইম্প্যাক্ট হবে। কিন্তু সেটা আবার 80 টাকা হয়ে যাবে, সেটাও ঠিক না। এখন সেই 50 টাকাও আপনি সেই স্ট্যাপলটা কিনতে পারবেন কিনা, আপনার শ্রমিক কিনতে পারছে কিনা, তাকে আপনি ফ্যাক্টরিতে দিয়ে দেন। হ্যাঁ, আপনি চালের কেজি 100 টাকা হোক, যদি শ্রমিকের বেতন দ্বিগুণ হয়। আপনি একজন প্রাইমারি টিচার যাকে আপনি খুব কম বেতন দিচ্ছেন, তাকে আপনি ওই রেশনে নিয়ে আসেন, আপনি সেখানে 30 টাকায় চাল দেন। কিন্তু ব্যাপকভাবে আবার এই যে এইসব খোলা বাজারে, খোলা বাজারের অনেক তো সুবিধা সরকার তো কমিয়েছে। হ্যাঁ, কমাবে অবশ্যই, এটা ম্যানেজেবল না। সরকার যেটা হচ্ছে যে মার্কেট একটা বিরাট জিনিস, যেটা সরকারও বুঝে না, সবাই বা আমরা সাংবাদিকরা অনেক সময় বুঝি না, মানে শুধুমাত্র উত্তেজনা তৈরি করি। দেখেন, এই ঢাকা শহরে, বাংলাদেশে 18 কোটি মানুষের শহর ঢাকা, তাই না, বাংলা মেগা সিটি। এই ঢাকা এবং ঢাকার আশেপাশে প্রায় 3 কোটি লোকের 3 কোটির উপর মানুষ থাকে। সেই মানুষের দেশে যে কি চাহিদা,
সেই চাহিদার সাপ্লাইটা ঠিক মতো আছে কিনা। সাপ্লাইটা শুধুমাত্র মিল কারখানা থাকলে হবে না, সাপ্লাই চেনটা স্মুথ না থাকলে প্রতিটা পদে পদে আপনার প্রাইস ইম্প্যাক্ট পড়বে। এই ইম্প্যাক্টগুলো আমরা কেউ ভাবি না। আমরা ওই মাঝে মাঝে কিছু ম্যাজিস্ট্রেট বাজারে পাঠিয়ে একটু ভোক্তা অভিযান চালালাম, এটা করলাম, এইতে বাজার হয় না, এটা লোক দেখানো, টোটালি এটি আইওয়াশ। এই আপনার মার্কেট ম্যানেজমেন্ট ইজ ডিফারেন্ট জিনিস। মার্কেট ম্যানেজমেন্টের যে বড় জিনিস বলে মার্কেট ম্যানেজমেন্ট, বাজার নিয়ন্ত্রণ। বাজার নিয়ন্ত্রণ কেন? আপনি বাজার নিয়ন্ত্রণ হলে পুরো বাজার নিয়ে নেন, আপনি বাজারকে পর্যবেক্ষণ করে আপনি সাপ্লাই চেনটাকে ম্যানেজমেন্ট করবেন। সাপ্লাই চেনটা ম্যানেজমেন্ট আজকে ঢাকা শহরে যে মনে করেন এক ট্রাক চাল আসলে, যদি আপনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আনেন বা দিনাজপুর থেকে আনেন, একটা ট্রাক ভাড়াতে প্রতি কেজি চালে হয়তো 1 টাকা পড়বে। আর সেই চালটাই যদি আপনি বার্জে নদী পথে নিয়ে এসে আপনার এই ঢাকার কোনো রিভার সরে নেন, তাহলে 50 পয়সা পড়বে, অর্ধেক কমে গেল। অর্ধেক কমে গেল আপনার। এরকমই তো অনেক ফ্যাক্টর আছে, অনেক ফ্যাক্টর। আমরা তো সেই সম্ভাবনা ধ্বংস করে আমাদের নদীপথ বন্ধ করে দিয়ে সব রাস্তা বানাচ্ছি, সব রাস্তা বানাচ্ছেন আপনার, এবং সেতু বানাতে গিয়ে নদী শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আপনার এই শহরে তো এই সারাউন্ডিং এলাকায় নদী দিয়েছে আপনার প্রকৃতি, সেই প্রকৃতির নদীর পাশে আপনার সাইলো থাকার দরকার ছিল। সরকারের ম্যানেজমেন্ট এখানে প্রাইভেট সেক্টর রাখতো আপনার ভাড়ায়। আপনি যখন এই সাইলো, আমরা আমাদের সম্পদকে কিভাবে ধ্বংস করলাম, মানে এটা একটা অদ্ভুত জাতি। মানে আর আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা বিরতির সময় হলে একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত বড় খবরগুলি নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক কাজী আজিজুল ইসলাম। আজিজ ভাই, বিনিয়োগের প্রসঙ্গে ছিলাম আমরা বিরতির আগে, যে এই যে সিচুয়েশন, তাতে তো ধরেন নতুন বিনিয়োগ হওয়া খুব কঠিন। একটা রাজনৈতিক অস্থিরতা আছে। যদি নির্বাচিত সরকার না থাকে, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পায় কিনা যে এখন এখানে সে আসবে, ইনভেস্ট করবে, 2 মাস পরে কি হবে তারা তো জানে না। আমি এখানে একটু বিনয় সহকারে আমি আপনার সাথে ডিসএগ্রি করবো। এই জিনিসটা দেখে শুধু আপনি না, বাংলাদেশের মন্ত্রী, মিডিয়া প্রধান, বেজার সবাই শুধু বিদেশি বিনিয়োগ করতেছে। ঠিক আছে, বিদেশি বিনিয়োগ দরকার। বিদেশি বিনিয়োগের চেয়ে অনেক বেশি জরুরি আমাদের বিনিয়োগ, বাংলাদেশের বিনিয়োগ। সেই বাংলাদেশের বিনিয়োগটা করার মতো এখন বাংলাদেশে, এই যে আপনি একটু এক্সপোর্টের কথা বলেন, সেটা বাংলাদেশে বিদেশি এক্সপোর্ট সেক্টরে, মানে আপনার এক্সপোর্ট সেক্টরে বিদেশি বিনিয়োগ 10% হবে, 15%। বাংলাদেশের বিনিয়োগকারীদের বিনিয়োগ এসে এক্সপোর্ট হচ্ছে না। বাংলাদেশের বিনিয়োগকারীদেরকে আপনি আস্থা দেন। বাংলাদেশে তো এখন অনেক কোম্পানি আছে। প্রশ্নটা সেটাই তো, বাংলাদেশের বিনিয়োগকারীরা এখন কতটা আস্থা পাচ্ছে, কতটা না, ওনাদের আস্থা দিতে পারছেন না। ওনাদের তো আপনি বলতে পারেন যে ভাই পলিটিক্স যাই থাকুক, পলিটিক্স ভালো হবে, আপনি আজকে খারাপ আছে, কালকে আপনার ভালো হবে, আমরা না পারি আমার পরজন এসে ভালো করবে, আপনি বিনিয়োগ করতে থাকেন। আমিও আপনার বন্ধু, আগে যিনি ছিল উনি আপনাদের সামনে যারা আসবে তারা আপনাদের দিয়ে চলতে হবে। সেই মেসেজটা দিতে পারছেন না, মানে উনি আন্ডারমাইন করছেন। আপনার বাংলাদেশে প্রচুর মানে বিনিয়োগকারী আমি দেখি যার ফ্যাক্টরি তৈরি করে ওনাদের নেশা হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা তো বাংলাদেশের জন্য করছে, তাই না? ওনারা 3 বিলিয়ন 4 বিলিয়ন ডলার কোম্পানি হয়ে গেছে। শুধু আমরা দেখছি যে তার 4 বিলিয়ন আর্নিংটা তো ব্যাপার না, সেই 4 বিলিয়নের জন্য কতগুলো ফ্যাক্টরি তৈরি করেছে, কতগুলো হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করছে। এই ফ্যাক্টরিগুলোতে যে প্রোডাক্ট হচ্ছে, সেই প্রোডাক্ট তো আপনার বাংলাদেশেই আসছে। আপনি উনি যদি আটা তৈরি না করতেন, উনি যদি ময়দা তৈরি না করতেন, চিনি তৈরি না করতেন, কিংবা আপনার এই টিস্যু তৈরি না করতেন, তাহলে তো আপনার সেটা আসতো কোত্থেকে? ইন্ডিয়া থেকে আসতো, কিংবা মালয়েশিয়া থেকে আসতো, কিংবা দুবাই থেকে আসতো, আমদানি নির্ভর হয়ে যেত। এই যে বিনিয়োগকারী যে আসা, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ শব্দটা আমার হচ্ছে কমে যাওয়া দরকার। মানে থাকবে অবশ্যই, এত বেশি বিদেশি বিনিয়োগ বলে আপনি লোকাল বিনিয়োগকারীদের রাস্তা আগে তৈরি করেন। বাংলাদেশকে উন্নত করেছে লোকাল বিনিয়োগকারীরা, বিদেশি বিনিয়োগকারীরা না। যারা মানে অভ্যন্তরীণ বিদেশি বিনিয়োগকারী এখান থেকে প্রফিট নিয়েছেন, ভালো ইয়ে করেছেন। বিদেশি বিনিয়োগকারী 100 রকম প্রবলেম দেখবেন, উনি 10টা প্রবলেমের 9টা সমাধান করে দিলে সে বিনিয়োগ করবেন। আর বাংলাদেশি বিনিয়োগকারী 10টার মধ্যে 5টা করে দিলে বিনিয়োগ করবেন। তারা শুধু ভরসা পেলেই হয়, তারা ভরসা পেলেই হয়, শ্রদ্ধা চান, তারা রেসপেক্ট চান, তারা ভরসাটা চান, ওনারা মানে আশ্রয়টা চান। সেই আশ্রয়টা আসলে আমার কেন জানি যে এরাও এই কারেন্ট গভর্নমেন্টের, আমি দেখি যে এখানে বেজা, বিডা, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়কে একটু অ্যাক্টিভ দেখি আমি, অর্থ মন্ত্রণালয়, ওনাদের একটা বড় কাজ এখানে। ওনারা তো সবসময় অসুবিধা যেটা হয়ে যাচ্ছে যে 5 আগস্টের পরে যেটা আমরা দেখছি যে প্রবণতাটা, বড় ব্যবসায়ীরা তো সবসময় প্রেজেন্ট গভর্নমেন্টের সঙ্গে থাকে তার নিজের সেফটি সিকিউরিটির জন্য। তো আগের সরকারের সুবিধাভোগী, আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ এই অভিযোগের কারণে ওনারা নিজেরা ভয়ে আছেন, আবার সরকার আস্থা নিতে পারছে না যে এরা তো আগের সরকারের সুবিধাভোগী। যারা এটা করলে তো আপনার জন্য আস্থা দিবেন। সব ব্যবসায়ীদের বা আগের বা মানে সুবিধাভোগী তা বলবো না, সুবিধা ব্যবসায়ী প্রফিট করবে, এটাই তার সুবিধা, এটাই তার নেচার। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। কারণ রাজনৈতিক সুবিধা করে যারা অন্যায্য সুবিধা নিয়েছেন, যারা মানে সবকিছু খেয়ে ফেলতে চেয়েছেন,
তারা তো ভিন্ন, তারাদের সবাই না, এরকম ব্যবসায়ী কত হবে আপনার 20% ধরেন। যে এখন ধরেন যেভাবে মব হচ্ছে এক একটা জায়গায় গিয়ে, এখন অনেকেই ভয় পান যে এইখানে কখন আবার সে আক্রমণ হয়, এবং মবের বিরুদ্ধে সরকার শুরু থেকে বলছে স্ট্রংলি। দিস ইজ হাইলি, বাংলাদেশের যদি সবচেয়ে বড় মানে সংকট বা সবচেয়ে বড় ঝুঁকি থাকে তাহলে যে মব হয়ে যাওয়া, ধর্মীয় মব বলেন, সংস্কৃতির মব বলেন, রাজনীতির মব বলেন, কিংবা যে কোনো মব একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। আফ্রিকার দেশ, আপনাদের কয়েকদিন আগে একটা পত্রিকা রিপোর্ট করেছে যে বাংলাদেশে এখন যে মব হচ্ছে এটা আফ্রিকার ফেনোমেনা দেখা যাচ্ছে। আফ্রিকার ফেনোমেনন, এটা খুব খারাপ। আপনার মানুষ দল করবে, মানুষ দলবদ্ধ প্রাণী, হ্যাঁ, দলীয় হবে, দল কানা, দল 10 জন লোক হলে মব হয়ে যাচ্ছে, 10 জন লোক মিলে বলছে যে ওকে ধরো, ওকে ধরো। এইটা তো মানে গৃহযুদ্ধ বা চরম নৈরাজ্যের দিকে চলে যাওয়া। এইটা প্রতিরোধ করা সমাজের দায়, সামাজিক বিভিন্ন সংস্থা, সংগঠন, রাজনৈতিক দলগুলো, মানে ওনাদের কিন্তু চরম দায়। ওনারা শুধু ব্লেম দিলেই হবে না যে সরকার ব্যর্থ, ঠিক আছে, মানে মব কন্ট্রোলের ক্ষেত্রে মানুষের সরকার তো সাথে সাথে স্বীকারও করছে, মব হতে দিচ্ছে না। ছোট একটা এক্সাম্পল দেখেন যে দিনাজপুরে বা জয়পুরহাটে যখন নারীদের খেলা বন্ধ করে দিল একটা মব, সো কল্ড মব, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কড়া ভাষায় বিবৃতি দিলেন। তারপরে একই ঘটনা রংপুরে ঘটলো তার এক সপ্তাহের মাথায়, সাথে সাথে অ্যাকশন নেবেন দ্বিতীয়টা। তখন না কি হলো কি, এরপরে গতকাল কি টাঙ্গাইলে আপনার লালনের অনুষ্ঠান বন্ধ করে দিল সকল তৌহিদি জনতার নামে। তাহলে সরকারের শীর্ষ পর্যায় থেকে বারবার হুঁশিয়ার করা হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে, এরপরেও তো বন্ধ হচ্ছে। তার মানে কি তারা সরকারকে পাত্তা দিচ্ছে না? না, সরকারকে তারা পাত্তা দেওয়ার কথাও না। কারণটা হচ্ছে ওরা তো জানে যে এই সরকার রাজনৈতিক না, এই সরকার দুর্বল, আমরা যা বলি তাই মানবে, বা ওদের কাছে ধর্ম আছে, আছে, তারা একটা পর একটা করছে। তখন কাদের দায় করতে হবে? রাজনৈতিক দলগুলোর দায়। এখানে বিএনপি আছে, জামাত আছে, আপনার কমিউনিস্ট পার্টি আছে, আরও কত সামাজিক সংগঠন আছে না, তাদের দায়। তারা এখন প্রচন্ড সামাজিক মুভমেন্ট করতে হবে। কোনো একটা পলিটিক্যাল, একটা দুইটা পলিটিক্যাল পার্টি যদি এই মবকে পেছন থেকে উস্কানি দেয় তখন আপনি, হ্যাঁ, এই মবকে তো উস্কানি দিবেই, এবং হয়তো দিয়েছে অনেক ক্ষেত্রে, বা দিবে, এটা স্বাভাবিক। কারণ গোলা পানিতে মাছ শিকার কিন্তু রাজনীতিতে একটা দারুণ একটা মানে পছন্দনীয় বিষয়। আর বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের দেশের রাজনীতিকরা তো এটা আরো বেশি করে। যদিও গোলা পানিতে আসলে মাছ শিকার হয় না বা সেই মাছ থাকে না, তারপরেও তারা শিকার করতে চায়। হ্যাঁ, তারা যদি সাহস থাকে, তারা যদি উদার হয়, তারা যদি সমাজ এবং বাংলাদেশের প্রতি দায়বদ্ধ হয়, তারা বিভিন্ন সামাজিক সংগঠনকে নিয়ে মাঠে নামতে হবে, তারা নিজেদের কর্মী নেতাকর্মীদের মাঠে নামতে হবে। তারপর আপনার এইসব মব থাকবে না। সবসময় মানুষ কিন্তু আপনার এই পুলিশকে শুধু একমাত্র ভয় পাবে না। পুলিশ কি তাহলে কি আপনার আগে সরকারকে সরিয়েছে, আপনার বিজেপিকে সরিয়েছে? যখন মানুষের মধ্যে ইউনিটি চলে আসছে, মানুষের মধ্যে উত্তেজনা চলে গেছে, তার মধ্যে সেই স্পিডে সরকারও পালিয়ে যেতে বাধ্য হয়। এই বিষয়টাকে বুঝতে হবে। তো ওর সাধারণ মব তো নিশ্চয়ই আগের আওয়ামী লীগের চেয়ে বেশি পাওয়ারফুল না, রাইট? তাই না? তাহলে তাদেরকে আমরা কেন প্রতিহত করতে পারবো না? এই দায়টা সমাজের, এই দায়টা রাজনৈতিক দলগুলোর, সরকারের অবশ্যই আছে। সরকার অবশ্যই ইউ সিক হেল্প ফ্রম দেম, তাদের কাছে মানে সাপোর্ট চান, তাদের সাথে মিলে কাজ করেন। কিন্তু নির্দলীয় সরকার যে আপনার পুরো সামাজিক অবস্থাকে শান্ত করে ফেলবে, এটা আসলে না, এটা সম্ভব না। এটা আমি বলতে পারি বলার জন্য, কিন্তু এটা সম্ভব না। কারণ এই জন্যই তো রাজনীতি, এই জন্যই তো দল, তাই না? মানে রাজনীতি দলের যে সংগঠন বিষয়গুলো। আর একটা বিরতি আসি দর্শক, আরেকটা বিরতির সময় হলে একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত বড় খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক কাজী আজিজুল ইসলাম। আমরা একটু অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাভারের গোলাপগ্রাম থেকে সিফাত মাহমুদ। সিফাত, কালকেই পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস, একসঙ্গে অনেক কিছু তো, এবং এই বিরুলিয়ার যে গোলাপগ্রাম, এটা খুবই জনপ্রিয় একটি জায়গা, শুধু বাণিজ্যের কারণে নয়, পর্যটনের জন্য এটি খুবই বিখ্যাত। তো কালকের এই পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবসকে সামনে রেখে কেমন দেখছেন, মানে বিক্রি কেমন এবার ফুল? ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোলাপগ্রাম, সাভারের বিরুলিয়ায় গোলাপগ্রামে। আগামীকাল পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসকে কেন্দ্র করে অনেকটাই বেচাকেনা বেড়ে গেছে এবং ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় জমেছে এই গোলাপগ্রামে। সেই সাথে আমরা এই অঞ্চলের যারা ফুল চাষি রয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে গত বছরের তুলনায় কিন্তু এবছর একটু ফুলের বেচাকেনা কিছুটা কম। আর এই কম হওয়ার কারণে তারা যে বিষয়টিকে বলছে যে আগামীকাল শবে বরাত, এই জন্য নাকি তাদের একটু বেচাকেনা কম বলে তারা আমাদেরকে জানিয়েছে।
সিফাত, এবছর ফুলের কেমন, মানে ফুল হয়েছে কেমন অন্যান্য বছরের সঙ্গে যদি তুলনা করেন, মানে ফুলের উৎপাদন কেমন? অন্যান্য বছরের তুলনায় এবছর ফুলের উৎপাদন অনেকটাই বেশি, ফুল চাষিরা অনেকটাই ফুল উৎপাদন করেছে, কিন্তু দামের সাথে সামঞ্জস্য না থাকায় ফুল চাষিরা অনেকটাই লোকসানের মুখে পড়েছে বলে আমাদেরকে ফুল চাষিরা জানিয়েছে। সেই সাথে আমি সাভার উপজেলা কৃষি অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে আমরা সর্বক্ষণ যারা ফুল চাষি রয়েছে সাভারের বিরুলিয়া অঞ্চলে তাদের সাথে আমরা যোগাযোগ রাখি এবং তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। তো ফুল চাষিদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যদি সরকারের পক্ষ থেকে তাদেরকে আরো কিছু একটু সহযোগিতা করা হয়, তাহলে তারা প্রতি বছরের তুলনায় আরো ফুল উৎপাদন বৃদ্ধি করতে পারবে বলে আমাদেরকে এই অঞ্চলের যারা ফুল চাষি তারা জানিয়েছে। আজিজ ভাই, বাংলাদেশে ফুলের অর্থনীতি বা ফুলের বাজার কিন্তু অনেক বড়। ধরেন এটা শুধু বিরুলিয়া না, যশোরের যে গদখালিতে এখন একটা বিরাট বিজনেস হাব, মানে ফুলও যে একটা বিরাট বিজনেস কম্পোনেন্ট হতে পারে এটা তো আমাদের একটা ধারণার মধ্যেই ছিল না। হ্যাঁ, ফুল তো মানুষের প্রিয়, মানে প্রিয় সবারই প্রিয়, সবারই প্রিয় যদি পণ্য বলি আমরা। তো এখন এটা যখন ট্রেড হবে, অনেক মানুষের দেশ, এটা তো একটা বড় ট্রেড অবশ্যই হবে। আমাদের দেশে সিগনিফিকেন্ট, আমার মনে করে এটা ফরমাল বাণিজ্য হচ্ছে। আমার কাছে মনে হয় যে গত 25 বছর ধরে বাংলাদেশে ফুলের বাণিজ্য, আপনি শাহবাগে দেখেন, আপনি আগারগাঁয়ে রাতে গিয়ে দেখেন যে জমজমাট মার্কেট কারণ বাজার বা আপনার শ্যামবাজার চেয়ে কম না। হ্যাঁ, হিউজ মার্কেট। কারণ আর যেহেতু একটা ওই যে আমাদের সামাজিক অনুষ্ঠান বলেন, আমাদের শুধু ভ্যালেন্টাইন ডে কর্পোরেটিয়েতে হিউজ, সারা বছর এটা হিউজ। আমি জানি না, স্টাডিও হয়েছিল মার্কেট, একটা ফুলের মার্কেট করা হয়েছিল, এটা 700 কোটি, কয়েকশো কোটি টাকা মার্কেট। এটা অবশ্যই এটা 1000 কোটি টাকারও যে বেশি কি না সেটা আপনাকে বলা যাবে না, কারণ একটা উপজেলা শহরে একটা ফুলের দোকান আছে কিন্তু আজকাল। উপজেলা শহরে যান, কারণ উপজেলা শহরে প্রচুর অনুষ্ঠান হয়, সরকারি বেসরকারি প্রচুর অনুষ্ঠান, বিবাহ। হ্যাঁ, আজকে তো আগের তো শুধু বেলি ফুলটা ছিল না, এখন তো একটা গ্রামের বিয়েতেও সে যে ফ্লোরাল, যেটা মানে ফুলেল করে সাজানোর একটা, মানে এটা হয়তো তার সোশ্যাল আপলিফমেন্ট করে, ওই চাহিদা থেকে মার্কেটটা অনেক বড়, সাপ্লাইটা অনেক বড়, মার্কেটটা অনেক বড়। তারপর যেটা আমরা দেখলাম গোলাপগ্রাম বা ইয়েতে, এটা আমরা যশোরের ওইদিকে বিশেষ করে দেখেছি যে অনেকেই যারা ধরেন আগে অন্য প্রোডাক্ট উৎপাদন করতেন কৃষির, তারা ডাইভার্ট করে এখন ফুল চাষে আসছেন। কারণ এটা রিস্ক আছে যে এটা যদি ভালো না হয় দাম পাবে না, কিন্তু যদি হয় তাহলে এটা সফিস্টিকেটেড, তাকে একটু আপগ্রেড করে যে উনি ফুল চাষ করেন। ফুল চাষি আর একজন সাধারণ চাষির সঙ্গে একটু সামাজিকভাবে উনি মনে করেন যে একটু স্ট্যাটাস বেড়েছে। হ্যাঁ, মনে হচ্ছে মনের কিছু চাষ করছেন উনি, মনের শান্তি দেওয়ার মতো মানে কিছু একটা চাষ করছেন। হ্যাঁ, এটাই ফ্লোরাল। মানে আপনি আজকাল টেলিভিশনে এমন কোনো কৃষক চাষি নিশ্চয়ই আমরা দেখি নাই যে খুবই শীর্ণ এবং হতাশভাবে উনি ফুলের কথা বলছেন। হ্যাঁ, ফুল অনেক সময় খারাপ হয় আবহাওয়ার কারণে। আমি নিজেই গেছি, আমি গোলাপগ্রামে 2 বছর গিয়েছিলাম ছবি তুলতে। তো গিয়ে দেখলাম যে ওই বছর শীতটা তো ভালো ছিল না, ভালো উইন্টার না হলে কিন্তু ভালো গোলাপ হয় না। আপনি আগে বলছিলেন যে শীতটা পড়েছে ভালো, সেই কারণে এবার ওই সিফাতও যেটা বলে এবার ফুল ভালো এসেছে, ফুলের পুষ্টতা ভালো হয়, মানে রংটা ভালো হয়, এবার ভালো। কিন্তু আপনার হয়তো মার্কেটটা তত, মানে যেহেতু আমাদের সিটিতে বলি বড় বড় ইভেন্ট একটু কম, তো যেমন মার্কেটটা কম, দেখতেই ভালো লাগে। এই ফ্যান্টাস্টিক। আমার কাছে মানে সাভার ক্যান্টনমেন্টের পাশের এটা আমি গিয়েছি, মানে এখানে আপনার দেখতে অন্যরকম। আমার মনে হয় যে এই যে ক্ষেত্রে আমরা দেখছি এখানে বোধহয় একটু কম, মানে পার ট্রি অনুসারে ফুলের কম, কিন্তু অনেক জায়গায় দারুণ। আমি এই মাসেখানে কুমিল্লা গিয়েছিলাম আপনার বার্ড ইয়েতে, আমি গোলাপের পুষ্টতা এবং কালার্স দেখে অবাক হয়ে গেলাম। গোলাপের যে ভেরিয়েশন, ধরেন কত রঙের এবং কত ধরনের যে গোলাপ হয়। হ্যাঁ, এটা তো বাংলাদেশের ইরানি গোলাপ বা বাংলাদেশের, আমি খুব মাঝে মাঝে আশ্চর্য হই যে মানে দেখেন টেকনিক্যালি আমরা এই মার্কেটগুলো কীভাবে বাড়াতে পারি। আমি যখন 5 স্টার হোটেলগুলোতে হয়তো কোনো কাজ কর্মসূত্রে যাই, সাংবাদিকতা করবো, গিয়ে দেখি যেখানে থাই অর্কিড বা বিদেশি ভালো পয়েন্ট এটা, কিন্তু আপনি দেখেন ওটা মার্কেটে কিন্তু কম না, যে আমরা কেন ওটা করছি না। আপনি ঠিক আছে ওইটা করলেন, আপনি তার সাথে তো কম্পেয়ার করতে পারেন যে তোমার থাইয়ের অর্কিডের ট্যাক্সটা আপনি খুব বাড়িয়ে দেন 500%। হ্যাঁ, যে তোমার ট্যাক্স রিডাকশন হবে যখন যত টাকার তুমি বাংলাদেশি গোলাপ কিনবা, বাংলাদেশি ফুল রাখবা, ওই টাকাটা তোমার ট্যাক্সের ডিডাকশন হবে। এতে আপনার 2টা লাভ হবে। একটা জিনিস দেখেন যে আপনি যে অনেক ভ্যারাইটিস অফ গোলাপ আপনি 5 স্টার হোটেল ইয়েতে রাখেন, বিদেশি যে বিজনেস ট্রাভেলার, বিদেশি যে ট্যুরিস্ট যারা আমেরিকা থেকে, যারা ইউরোপ থেকে যারা আসে, তারা তো দেখতে পারলো বাংলাদেশের গোলাপের কালারটা তো এরকম, এটা তো বাংলাদেশের গোলাপ, বাংলাদেশের গোলাপটাও দেখে যেতে। এখন ধরেন এই যে গোলাপ তো একটু সফিস্টিকেটেড ফুল, এখন এইটা আপনি এক্সপোর্ট যে করবেন,
মানে তার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা এনাফ। ইজ ভেরি পোর। এটা এটা আমরা আসলে খুবই কঠিন। এটা আমাদের মুখে বলে কেন রপ্তানি হচ্ছে না। গোলাপ হচ্ছে পেরিশেবল, খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এইটাকে প্যাকিং আপনি বিরুলিয়া থেকে ঢাকা এই গুলশানে নিয়ে আসতে দেখবেন যে ওর অর্ধেক। এটা আপনার ওইটা যে আপনি ইউরোপে পাঠাইতে হয়, এটা তার জন্য যে ম্যানেজমেন্ট লাগে। কেনিয়া তারা কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, তাদের কার্গো ফ্যাসিলিটি এবং প্যাকিং এবং মূল কাজ হচ্ছে প্যাকিং এন্ড পিকিং ইজ হিউজ, মানে অনেক সেনসিটিভ। এটা খুব সেনসিটিভ। এখন ওই সেনসিটিভটা হঠাৎ করেই হবে না। আমি চাইলেই আপনার বাংলাদেশে তো আপনার ওই কি সুন্দর ফ্যান্টাস্টিক, রিয়েলি ফ্যান্টাস্টিক, মানে ফ্রেম বা অ্যাডভাইস। বাংলাদেশে হচ্ছে দেখেন ফুলের নামে লতা পাতা রপ্তানি হতো, পান রপ্তানি করেও ফুলের প্রণোদনা নিয়েছে, পান রপ্তানি করছে। আমি একটা সময় আপনার ইয়েতে নিউজে যখন ছিলাম তখন রিপোর্ট করতে গিয়ে যে প্রচুর ফুল রপ্তানি হচ্ছে এক্সপোর্ট ডেটাতে, দারুণ জিনিস। পরে আমি গেলাম খবর নিয়ে দেখি আসলে ফুল তো রপ্তানি হচ্ছে না, রপ্তানি হচ্ছে মানে ফ্লোরাল অ্যান্ড ফোলিয়েজ, ফ্লাওয়ার অ্যান্ড ফোলিয়েজ। ফ্লাওয়ার হচ্ছে ফুল, ফোলিয়েজ হচ্ছে লতা পাতা, দুইটা একসাথে মিলে। এখন পান পরে লতা পাতার ক্যাটাগরিতে, সে লতা পাতাটাকে ফুল নামে রপ্তানি করে পাকিস্তানে রপ্তানি করেছে, মিডিল রপ্তানি করে প্রণোদনা নিচ্ছে। আপনি চিন্তা করেন, হয়তো অনেকে না জেনে রিপোর্ট করে দিচ্ছে অনেক টাকার ফুল রপ্তানি হচ্ছে, আসলে ফুলই রপ্তানি হচ্ছে না, রপ্তানি হচ্ছে লতা পাতা। এটা খুব মুশকিল, এটা অসততা নানা ভাবেই তো। আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে গোলাপ ফুলের এই রঙিন শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু কালকে পয়লা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস। আপনাকে শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে আমি আপনাদের নেক্সাসের দর্শক এবং সারা বাংলাদেশের যে মানুষ তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, বসন্তের শুভেচ্ছা, শুভ বসন্ত। জি দর্শক, সবাইকে স্বাগত এবং সবাইকে শুভেচ্ছা, বিশেষ করে আগামীকাল অর্থাৎ পয়লা ফাল্গুন, বসন্ত এবং সেই সঙ্গে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।